লেখো ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্লিকেশন। free body diagram related application. আগের ক্লাসের মতোই প্রবলেম গুলো ম্যাক্সিমাম থাকবে, কেমন? Consider two mass M1, M2. Consider two connected mass M1, M2. Find tension in the connecting string. আর এখানে কিন্তু ফ্লোরে কোনো ফ্রিকশন নেই, এখানে ফ্লোরে কোনো ফ্রিকশন নেই। এটা কোশ্চেন নাম্বার। স্যার আরেকবার কোশ্চেনটা বলবেন? হ্যাঁ, ফ্লোরে কোনো ফ্রিকশন নেই। M1, M2 কানেক্টেড মাস, M1 এর উপর F1 আর M2 এর উপর F2 ফোর্স এক্সার্ট করা হয়েছে। তো আমরা জানতে চাই যে কানেক্টিং যে লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং আছে তাতে কত টেনশন। নেক্সট, মনে করা যাক যে আমাদের কাছে এরকম একটা ইউনিফর্ম একটা রোপ আছে, কেমন? এটা কি একটা ইউনিফর্ম চেন আর রোপ। ইউনিফর্ম চেন of mass capital N, of mass capital N. স্যার, চেনটাকে আমরা একদিক থেকে ফোর্স দিয়ে পুল করলাম। বলো, শুনছি। আমি বলছিলাম যে মানে এখানে F1 আর F2 এর মধ্যে কোনটা গ্রেটার সেটা লাগবে না? F1 আর F2 এর মধ্যে কোনটা গ্রেটার তার উপর আনসারটা ডিপেন্ড করবে না। তো এনিওয়ে, তুমি ধরে নাও F1 গ্রেটার দেন F2, অথবা যেটা ইচ্ছে F2 গ্রেটার দেন F1। তোমার ইচ্ছে মতো যে কোনো একটা ধরে নাও। ওকে। প্রথমটা টি বার করতে হবে, M1 M2 এর মধ্যে কত টেনশন ফোর্স হচ্ছে। তাই। আচ্ছা, এই চেনটার লেন্থ হচ্ছে L। এবারে at a distance x এই জায়গাটাতে কত টেনশন আমরা জানতে চাই। এখানেও কিন্তু কোনো ফ্রিকশন নেই, কেমন? এখানেও কোনো ফ্রিকশন নেই। কোশ্চেন নাম্বার 3। স্যার সেকেন্ড কোশ্চেনে এক্সটা কি? এক্সটা হচ্ছে যে যে এন্ডে আমি ফোর্সটাকে এক্সার্ট করেছি সেই এন্ড থেকে এক্স ডিস্টেন্স দূরে এই দড়িটাতে কত টেনশন অ্যারেঞ্জ করবে। ঠিক আছে? মানে এক্স এক্স ডিস্টেন্সে ওই পয়েন্ট যেখানে ডট 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 দেওয়া আছে ওইখান ওই এক্সাক্ট পয়েন্টের টেনশন ফোর্স কত সেইটাও বলেছে। টেনশন ফোর্স কত বের করতে বলেছি।
স্যার সেকেন্ডটায় কি বার করতে বলেছে আরেকবার একটু বলে দেবেন, ফার্স্টটা তখন করছি। সেকেন্ডটাই বলেছে যে এই দড়িটাকে রাইট সাইডে ফোর্স অ্যাপ্লাই করে এফ ফোর্স দিয়ে এটাকে পুল করা হয়েছে। হ্যাঁ, তো যে এন্ডে ফোর্স এক্সার্ট করা হয়েছে সেই এন্ড থেকে এক্স ডিস্টেন্স দূরে এই দড়িটাতে কত টেনশন, আর দড়ির টোটাল লেন্থটা এল আর টোটাল মাসটা এম, এবং এটা ইউনিফর্ম। ঠিক আছে, ইউনিফর্ম মানে কি মাস পার লেন্থ কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3টা হচ্ছে যে a lift is moving upward with constant speed u. A lift is moving upward with constant speed u. ঠিক আছে, আর এই লিফটের মধ্যে স্মল এইচ হাইট থেকে আমি একটা স্টোনকে ড্রপ করলাম। লিফটের মধ্যে স্মল এইচ হাইট থেকে আমি একটা স্টোনকে ড্রপ করলাম, তাহলে স্টোনটা কত টাইম পরে এই লিফটের ফ্লোরে পড়ে যাবে, এই স্টোনটা কত টাইম পরে লিফটের ফ্লোরে পড়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4। স্যার কোশ্চেন নাম্বার 1 আর 2টা আরেকবার বলবেন, কেন আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। দেখো 1 আর 2টা দেখেই বোঝা যাচ্ছে, M1 M2 কানেক্টেড মাস, একদিকে F1 আর একদিকে F2 ফোর্স দিয়ে টানা হচ্ছে, মাঝে স্ট্রিংটাতে কত টেনশন। আর 2টাও তাই, ডান দিকে এফ ফোর্স দিয়ে পুল করা হচ্ছে, তাহলে ডান দিক থেকে এক্স ডিস্টেন্স দূরে কত টেনশন হবে স্ট্রিং এ। ঠিক আছে, স্যার 2তে তো কোনো স্ট্রিংই নেই। 2তে তো স্ট্রিং নেই, পুরোটাই দড়ি একটা। যে দড়িটা লাইট নয়, এই দড়িটা কিন্তু লাইট নয়, এটার কিন্তু মাস আছে। স্যার স্যার কোশ্চেন নাম্বার 3 স্ট্রিংটা কোথায়? মানে হ্যাঁ, এইচ হাইটের যেটা ওটাই কি? এই সাইড থেকে তোমার স্টোনটাকে ড্রপ করা হয়েছে। ওটা স্টোন, আচ্ছা ঠিক আছে স্যার।
আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে এখান থেকে স্মল এম ব্লকটা যেটা কানেক্টেড আছে, হ্যাঁ, মিনিমাম কত ফোর্স দিয়ে আমি এটাকে পুল করলে, এই স্মল এমটা লিফট করা যাবে, বুঝতে পারছো? মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু লিফট স্মল এম, মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু লিফট স্মল এম, ঠিক আছে? আচ্ছা, if lifting height if lifting height of small m is small h, if lifting height of small m is small h, then what will be the displacement of point of application of force? What will be the displacement of point of application of force? স্যার কোয়েশ্চেন নাম্বার 3টা আরেকবার বলে দিন। হ্যাঁ, এই লিফটটা ইউ আপওয়ার্ড কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে উঠছে, আর লিফটের মধ্যে এই হাইট থেকে আমি একটা পাথরকে ড্রপ করলাম, এই হাইটে ওখান থেকে ড্রপ করবার পরে এটা ফ্লোরের উপর পড়তে কত সময় নেবে। আর কোশ্চেন নাম্বার 4টা হচ্ছে যে এইরকম একটা পুলি সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট আছে, এই অ্যারেঞ্জমেন্টে আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম পয়েন্ট পি তে, যাতে করে স্মল এমটাকে ওপরের দিকে লিফট করা যায়, ঠিক আছে? মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করলে এটাকে লিফট করা সম্ভব, রাইট? আর আমি যদি এইটাকে এই হাইট অব্দি লিফট করি, তাহলে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করেছি সেই পয়েন্টটা নিচের দিকে কতটা ডিসপ্লেসড, বুঝতে পারলে? চলো এই 4খানা প্রশ্ন। এর মধ্যে 2-1টা প্রশ্ন একটু কঠিন আছে, হ্যাঁ, 2-1টা প্রশ্ন ঠিক ক্লাস 9-এর স্ট্যান্ডার্ডের নয়, ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করো, দেখো কি হয়। স্যার ফোর্থ কোয়েশ্চেনে কিসের ডিসপ্লেসমেন্ট বার করতে হবে? পয়েন্ট পি তে ফোর্স অ্যাপ্লাই করে নিচের দিকে স্মল এমটাকে ওপরের দিকে তোলা হচ্ছে, এই তো? মিনিমাম কত ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই করলে স্মল এমটা উঠতে শুরু করবে, আর যদি আমাকে স্মল এমটাকে এইচ হাইট অব্দি তুলতে হয়, তাহলে যে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি সেই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সটাকে কতটা নিচে নামাতে হবে,
বোঝা গেল কি? হ্যাঁ স্যার। কোনটা 4 নম্বরে? 3-এ? না, জিটাকে জি রাখো। হ্যাঁ, 3-এও জিটাকে জি রাখো, 4-এও জিটাকে জি রাখো। জি এর ভ্যালু বসাতে হবে। কোশ্চেন নাম্বার 1 এর মতো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম তো? হ্যাঁ। না।
স্যার প্রথম কোশ্চেনের জন্য দুবার টেনশন বার করতে হয়, একবার যদি F1 গ্রেটার দেন F2 আর একবার যদি F2 গ্রেটার দেন F1। না, F1 greater than F2 or F2 greater than F1 দুটো সিচুয়েশনে সেম আনসারই আসবে। তুমি তোমার ইচ্ছে মতো যেটাকে খুশি বড় নিতে পারো, ঠিক আছে? হ্যাঁ তুমি স্যার। যেটাকে খুশি বেশি নাও, কোনো আপত্তি নেই। বলে বলিস। তার ফার্স্ট এডটা বেরিয়েছে। আচ্ছা, তাই ফার্স্ট আর থার্ডটা করেছি। ফার্স্টটা থার্ড তার হয়েছে, প্রথম তিনটে হয়ে গেছে, লাস্ট এডটা একটু বাকি আছে। ওকে, করো।
যাদের হয়ে যাবে তারা একটা সিঙ্গেল পিডিএফ বানাবে, বানিয়ে গ্রুপে পাঠিয়ে দাও। কোন মানে পার্সোনালে পাঠাবো? না না, পার্সোনালে পাঠিও না, আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে পাঠাও। কি কোনটা করলি? হ্যাঁ, তোকে আমি কি বলেছি তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, তোর নামে একটা রাস্তা আছে। হ্যাঁ, তুই মানুষকে রাস্তা দেখাবি, তুই চুপ করে বসে আছিস। এটা কোনো কাজের কাজ হচ্ছে? স্যার পাঠিয়ে দিয়েছি, লাস্টেরটা খালি শিওর নেই। আচ্ছা, লিফটের কোয়েশ্চেনে মনে রাখবে লিফটার কিন্তু নিজের কোনো অ্যাক্সেলারেশন নেই। হ্যাঁ স্যার, ইউ তো মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, জিরো। হ্যাঁ, যার ফলে এটা ইন্টারেস্টিং কিন্তু।
হ্যাঁ, আমি ওটা খেয়াল করি। আর হলো হ্যাঁ, বলো কি অবস্থা হলো? কোশ্চেন নাম্বার ওয়ানটাকে আমরা কি করব? বলো কোশ্চেন নাম্বার ওয়ানটা কি করা যাবে?
কি কেউ সময় চাও? এক্সটেনশন কটা হয়েছে? ক্লিয়ার করবা কি? তুই কটা করলি? কোনটা? ফার্স্টটা। তুই কটা করলি? 2 নম্বরটা হয়নি, বাকি 3টে হয়েছে। আর তুই কটা করলি? ফার্স্ট আর থার্ড করেছিস। আচ্ছা, আর 5 মিনিট স্যার সময় দিই। আপনাকে পাঠিয়েছি। পাঠিয়েছো? সৃজিত, সৃজিত, এই সৃজিত, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছিলাম যে 3-এর যেটা তুই লিখেছিস, হ্যাঁ, এটা তুই কনভিন্স করবি কেমন করে? না স্যার, যে লিফটের ভিতরে তো কোনো রেজিস্ট্যান্স নেই। মানে লিফটের মোশন যে এই since the lift is moving upward with uniform velocity, you will not affect the falling of the rock. এটা কনভিন্স করবি কেমন ভাবে? মানে এই স্টেটমেন্টটার জন্য আমি কি মানে মানে আর কিভাবে আমি এটাকে জাস্টিফাই করতে পারি? না স্যার, লিফটটা তো অ্যাক্সিলারেট করছে না এখন, তাতে তার কি হয়েছে? স্পিড তো চেঞ্জ লিফটের, হচ্ছে না। হ্যাঁ, লিফটের মোশনটা যে এটাকে এফেক্ট করবে না, লিফটটা উপরে উঠুক অথবা নিচে নামুক, সেটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, তাতে করে যে কিছু যাবে আসবে না, এটাকে আমি কি করে করবো? আর একটু কোনো স্পেসিফিক কথা বলা যায়? মানে এটা জাস্ট একটা মানে কি বলবো, ধরে নিলে তো এরকম ভাবে চলবে না। এটা স্টেটমেন্ট হিসেবে চলে এসেছে যেটা করবে না। তো আচ্ছা আমি এটাকে অ্যাক্সিওম হিসাবে কেন নেব? আচ্ছা। আর একটু কনভিন্সিং কোনো কিছু বলা দরকার। আর কোশ্চেন নাম্বার 1টা করার পর 2 নম্বরটাতে থেমে গেলি কেন? 2 নম্বরটা কিন্তু 1-এর থেকে সহজ, আচ্ছা বুঝলি? দেখছি দু স্যার, ট্রাই নম্বর দু করবো। নম্বরটা কিন্তু 1-এর থেকে সহজ। মানে 2 নম্বরটা করে এই 1 নম্বরটা করে 2 নম্বরটা না করাটা কিরম কিরম একটা লাগছে। এই তোকেও বলছি, তোকে তোকে, যার নামে রাস্তা আছে, বল, করো। 2 নম্বরটা করো, পারবে নিশ্চয়ই। স্যার 2 নম্বরে এক্স এর সিগনিফিকেন্সটা কি ডায়াগ্রামে? ডায়াগ্রামে এক্সটা ওই ডান দিক থেকে কত দূর সেটা বলে দেওয়া আছে। রাইটের যে এন্ড, সেই এন্ড থেকে কত দূরে আমি টেনশনটা বের করছি, সেইটা হচ্ছে এক্স।
স্যার ওইটুকু বার করা আর পুরো রোপের টেনশন বার করে কি আলাদা হবে? হ্যাঁ, পুরো পুরো রোপের টেনশন আর ওই এক্সপার্টের টেনশন দুটোর ভ্যালু কি আলাদা না, হবে? এই কোশ্চেনটা দেওয়ার পারপাস হচ্ছে যে যখন এটা ইনএক্সটেন্সিবল এবং লাইট স্ট্রিং ধরেছিলাম, সব জায়গায় একই টেনশন। লেফট সাইডের যে স্ট্রিংটা সেটা ইনএক্সটেন্সিবল এবং লাইট, তার জন্য এর সব জায়গায় সেম টেনশন, সব জায়গায়। কিন্তু রাইটের এটার ক্ষেত্রে তা নয়, রাইটেরটা মোটা দড়ি, সব জায়গায় একই টেনশন নয়, সেই জন্যই রাইটেরটা দিলাম আলাদা করে। বুঝতে পারছো? ডান দিকের যে দড়িটা আছে তার সব জায়গায় একই টেনশন নয়। যেমন ধরো একেবারে এন্ডে নো টেনশন, আর এই এন্ডে সব থেকে বেশি টেনশন, হুইচ ইজ ইকুয়াল টু এফ। তো ইন বিটুইন কোনো একটা জায়গাতে at a distance x from the rightmost end কত টেনশন হবে জানতে চাই। মানে আমাদের যেন এটা মনে না হয় যে যে কোনো দড়ি দিলেই তাতে সব জায়গায় একই টেনশন, তেমনটা নয়। লাইট রোগ যদি হয় তাহলে তার সব জায়গায় একই টেনশন। তাহলে কোশ্চেন নাম্বার 1 থেকেটা করি আগে নাকি? চলে যাও। কোশ্চেন নাম্বার 1টা সবাই করেছো নিশ্চয়ই। আমি শুধু ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করছি, কেমন? বাকিটা করছি না। এদিকে F1, এদিকে টি। এবার আমাকে বলো যে F1 এবং F2 এর মধ্যে কোনটাকে আমি বেশি নেব। F1 F2 এর মধ্যে কোনটা বেশি ধরবো বলো? F1টা বেশি ধরবো। তাহলে F1টা বেশি ধরলে দুজনেরই অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? যেদিকে F1 সেদিকে, যেহেতু আমি F1 গ্রেটার দেন F2 ধরেছি। তাহলে ফার্স্ট এর জন্য কি লিখবো? F1 মাইনাস টি ইজ ইকুয়াল টু F1 ইন্টু এ। আর সেকেন্ডের জন্য কি লিখবো? টি মাইনাস F2 ইজ ইকুয়াল টু M2 ইন্টু এ।
তাহলে এদেরকে অ্যাড করে দেবো, এদেরকে অ্যাড করে দিলে f1 minus f2 is equal to m1 plus m2 into a। তো অ্যাক্সেলারেশন কত আসবে? f1 minus f2 divided by f1 minus f2 divided by m1 plus m। তাহলে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। তো t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? f2 plus m2 into a from second equation। তো f2 plus m2 into a কত? f1 minus f2 divided by m1 plus m2। তাহলে m1 f2 plus m2 f2 plus m2 f1 minus m2 f2, m2 f2 m2 f2 cancel। তাহলে টেনশনের আনসার কত পেলে? m1 f2 plus m2 f1 divided by m1 plus m। স্যার হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার স্যার এইখানে মানে F1 গ্রেটার দেন F2 আর F2 গ্রেটার দেন F1 করলে দুটোই সেম আছে, তাই ইন্ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি আনসারের প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবে যে এদের মধ্যে কে বেশি তার উপর আনসারটা ডিপেন্ড করা উচিত নয়। m1 f2 প্লাস f2 f1। হ্যাঁ তো আচ্ছা, এবারে শোনো, এবার এইটার লেন্থ নিয়ে নাও এল। এটার লেন্থ নিয়ে নাও এল। আর কোথায় আমরা টেনশন ডিটারমিন করব? এক্স ডিস্টেন্সে আমি টেনশন ডিটারমিন করব। ঠিক আছে? শোনো, এবারে এটার টোটাল মাসটা কত ক্যাপিটাল এম? হ্যাঁ, টোটাল মাস কত ক্যাপিটাল এম? এখানে দেখো লেখা আছে রোগটা হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম রোগ কাকে বলে? মানে একই রকম মোটা। তার মানে ইউনিফর্ম হলে মাস পার লেন্থ কনস্ট্যান্ট। ইউনিফর্ম হওয়ার মানে কি? মাস পার লেন্থ কনস্ট্যান্ট। তাহলে আমাকে বলতে পারো যে এইটুকু যে পার্টটা আছে, এইটুকু পার্টের মাস কত? এইটুকু পার্টটার মাস কত বলতে পারো? বাঁ দিকের পার্টের মাসটা, এইটুকু পার্টের মাস কে বলতে পারে? এম বাই এল স্যার ইন্টু m/l ইন্টু l মাইনাস এক্স। এল মাইনাস এক্স, তাই তো? তাহলে এইখানে যে টেনশনটা হবে, এই টেনশন হওয়ার কারণটা কি? এইখানে স্যার টেনশন বাই হওয়ার এল কারণ কেন হলো? মানে এটাকে তুমি মনে মনে ভাবো যে এই যে এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স, আর এইটা হচ্ছে এই পার্টটার মাস কত?
স্যার M/L কি করে হলো? M/L টা তো মাস পার লেন্থ, তাই না? না স্যার, মানে আমি বলছি যে ওই রিমেনিং পার্টটার মাস M/L ইন্টু L-x এটা কি করে আসছে? করে হলো, ধর তোর কাছে একটা 10 মিটারের একটা রোপ আছে, 10 মিটার রোপের মনে কর মাস হচ্ছে 10 কেজি, ঠিক আছে? তো তাহলে তোকে যদি বলে যে আমাকে 2 কেজি রোপ দাও, তাহলে তুই কতটুকু দিবি? 2 দশ মিটার। মিটার 2 মিটার কি করে পেলি? ও, বুঝলাম। কি বুঝলি বল, একটু আমাদেরও বুঝিয়ে বল। স্যার মানে যদি 10 মিটারের রোপের ওয়েট যদি 10 কেজি হয়, তাহলে হ্যাঁ, 1 মিটারের ওয়েট 1 কেজি, তাহলে 2 মিটারের ওয়েট 2 কেজি। মানে মাস পার লেন্থ মানে হচ্ছে 1 কেজি পার মিটার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি যদি 2 মিটার দিই তাহলে 2 কেজি হয়ে যাবে, সেরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার সিচুয়েশনটা হচ্ছে যে আমরা যদি মনে মনে এরকম একটা কানেক্টেড মাস সিস্টেম ভাবি, বুঝতে যাচ্ছে, যাদেরকে এইভাবে টানা হচ্ছে, তাহলে এখানে টেনশনের কারণটা কি? এখানে টেনশনের কারণটা কি বলো? এই টেনশনটা কি প্রোভাইড করবে? এই টেনশনটা এই যে ব্যাক সাইডের যে মাসটাকে আছে, সেই মাসটাকে অ্যাক্সেলারেশন প্রোভাইড করবে। M/L ইন্টু L-x, এটা হচ্ছে ওর মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে? বুঝে যাচ্ছে? আর অ্যাক্সেলারেশন তো তুমি অলরেডি বের করে বসে আছো। অ্যাক্সেলারেশন মানে কত? F/m, তাই তো? তাহলে m আর m ক্যান্সেল করে দাও, তাহলে টেনশন কত হয়ে যাবে? 1 - x/L ইন্টু f। এবং এটা যে তোমার ঠিক হলো তার প্রমাণ কি? x = 0 হলে, x = 0 হলে পুরো টেনশনটা এইখানে সব থেকে বেশি টেনশন, আর x = L হলে এই এন্ডে কোনো টেনশন নেই। বুঝতে পারছো? দেখো, এটা বুঝতে পারলে কি কানেক্টেড মাস মনে মনে ভেবে নেবে। স্যার যদি ফোর্স ডান দিকে হয় তাহলে টেনশন তো বাঁ দিকে হওয়ার কথা। না, টেনশন তো সব দিকেই হয়। টেনশনের ব্যাপারটা ভালো করে বোঝো। এই যে আমরা এইখানে যে ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করেছিলাম, এই যে এইখানে এইখানে যে ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করেছিলাম, টেনশন তো দুদিকেই। এই স্ট্রিং, হ্যাঁ, এই স্ট্রিং এর এই যে কানেক্টিং স্ট্রিং মাঝখানে, এই মাঝখানের কানেক্টিং স্ট্রিংটা M1 কে এই দিকে টানছে, আবার M2 কে কোন দিকে টানছে? M2 কে এই দিকে টানছে। তাহলে টেনশনের ডিরেকশন কোন দিকে? টেনশনের ডিরেকশন সবসময় দুদিকেই থাকে। বুঝতে পারছো কি বলছে? টেনশনের ডিরেকশন সবসময় দুদিকেই থাকে। যেমন ধরো, এবার এই প্রশ্নটায় চলে আসো। এইখানে যে টেনশনটা আছে, এই যে টিটা, এই টিটা কি করছে? বাঁ দিকের মাসটাকে ডান দিকে টানছে। আবার এখানে আমি আরো একটা টি দিতে পারবো, তাহলে এই টিটা কি করবে? এই টিটা ডান দিকের যে মাসটা তাকে বাঁ দিকে টানবে। বুঝতে পারছো কি বলছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো সেই জন্যে টেনশন কিন্তু বোথ ওয়ে, এমন নয় যে একদিকে কাজ করছে। এবারে 3 নম্বরের কোশ্চেনটার ব্যাপারে কি হবে? 3 নম্বরটার ব্যাপারে কি হবে বলো দেখি। এই 3 নম্বরের কোশ্চেনটা সলভ করার একটা ইন্টারেস্টিং দিক আছে। হ্যাঁ, 3 নম্বরের যে কোয়েশ্চেনটা, সেইটাকে সলভ করবার একটা খুব ইন্টারেস্টিং দিক আছে। সেইটা হচ্ছে যে আমরা যে এই প্রবলেমটাকে সলভ করবে বা যে অবজারভার, সে কোথা থেকে অবজার্ভ করছে? সে কি লিফটের ভেতর থেকে অবজার্ভ করছে নাকি না লিফটের বাইরে থেকে অবজার্ভ করছে? আমার প্রশ্নটা কি বোঝা যাচ্ছে? যে অবজারভার লিফটের ভেতর থেকে অবজার্ভ করছে নাকি না লিফটের বাইরে থেকে অবজার্ভ করছে? আমার কথাটা বোঝাতে পারছি কি? হ্যাঁ,
রিলেটিভ মোশনের কনসেপ্ট স্যার। লিফটের বাইরে থেকে যদি অবজারভার অবজার্ভ করে উত্তর একই আসবে। হ্যাঁ, উত্তর ডিফারেন্ট কিছু আসবে না, উত্তর ডিফারেন্ট কিছু আসবে না, কিন্তু প্রবলেম সলভ করবার কায়দাটা বদলে যাবে। হ্যাঁ, আমি তোমাদের যেটা এখন করতে বলবো এইটাকে একটুখানি অ্যাপ্রোচ করে দেখো তো, তাহলে আমি আদারওয়াইজ আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে যে ধরো এই বলটাকে যখন ড্রপ করা হয়েছে, অবজারভার যদি বাইরে থাকে, হ্যাঁ অবজারভার বাইরে থাকলে লিফটটা যখন ইউ স্পিডে উপরে উঠছে তখন বলটাও তো ইউ স্পিডে উপরে উঠছে, ঠিক তো? এটা হচ্ছে অবজারভার ওয়ান। আর অবজারভার টু যে লিফটের মধ্যে আছে, যখন বলটাকে ড্রপ করা হচ্ছে তখন কিন্তু এই অবজারভার ধরবে এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে জিরো, এর ইনিশিয়াল ভেলোসিটি জিরো। হ্যাঁ, এইটাকে এই ভেলোসিটি ইউ জিরোটাকে দেখতে পারবে না। ধরো লিফটটাকে আমি ইউ জিরো আপওয়ার্ড ভেলোসিটিতে উঠতে বলছি, কিন্তু অবজারভার টু কি দেখবে? এই স্টোনের ইনিশিয়াল ভেলোসিটি জিরো। অবজারভার ওয়ান কি দেখবে? এই স্টোনের ইনিশিয়াল ভেলোসিটি, এই স্টোনের ইনিশিয়াল ভেলোসিটি সে ইউ জিরো দেখবে। সুতরাং দুজনে ইকুয়াল ভেলোসিটি দেখবে না। তাহলে তুমি অবজারভার ওয়ানের রেফারেন্সে এই প্রবলেমটাকে একটুখানি ভেবে দেখো তো। কারণ অবজারভার টু এর রেফারেন্সে করলে কোনো সমস্যাই নেই, তুমি সরাসরি লিখতে পারবে অবজারভার টু এর রেফারেন্সে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস এইচ ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু টু এইচ বাই জি, তো টি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টু এইচ বাই জি। এটাই আনসার হবে, কিন্তু এটা অবজারভার টু এর রেফারেন্স। কিন্তু আমি জানতে চাই যে অবজারভার ওয়ান এর রেফারেন্সে তুমি কি করে সেম আনসার পাবে। ঠিক আছে, অবজারভার ওয়ান এর রেফারেন্স ওই একই প্রবলেমটা। স্যার
স্যার হয়েছে? স্যার হ্যাঁ, স্যার এতক্ষণ শোনা যাচ্ছে না আপনার একটু চিৎকার করে বল কি বলছিস। স্যার এতক্ষণ আপনার কথা শোনা যাচ্ছিল না। ও, আমার কথা শোনা যাচ্ছিল না, আমি একবার উঠেছিলাম। হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম যে এবার আমরা বাইরের অবজারভারের রেসপেক্টে করছি। এই ভালো করে শোনো, বাইরের অবজারভারের রেসপেক্ট। তাহলে বাইরের অবজারভার দেখবে পাথরটা প্রথমে উপরে উঠবে, হ্যাঁ, আর তারপর নিচে নামবে। তাহলে বাইরের অবজারভারের রেসপেক্টে আমি যদি ওর ইকুয়েশনটাকে লিখি, আমার কি লেখা উচিত? y ইকুয়াল টু u0 t মাইনাস হাফ gt স্কোয়ার। এটা বাইরের অবজারভারের রেসপেক্টে লেখা উচিত। এই ঠিক লিখলাম কি? বাইরের অবজারভারের রেসপেক্টে ঠিক লিখলাম তো? হ্যাঁ। আচ্ছা, এটা ওয়াই অফ দ্য স্টোন, তাই তো? কে দেখছে এটা? কে দেখছে? বাইরের অবজারভার স্টোনের মোশনটা দেখছে। আচ্ছা, বাইরের অবজারভার কি লিফটের মোশন দেখবে? দেখবে না? লিফটে উঠছে তো, বাইরের অবজারভার লিফটের মোশনও দেখবে। তাহলে লিফটটা তাহলে কতটা উঠবে? লিফট কত উঠবে? ইউ নট ইন্টু টি। লিফট কত উঠবে? লিফটটা তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে উঠছে, ইউ নট ইন্টু টি। হ্যাঁ। আচ্ছা, কি মনে হয় যে তোমার পাথরটা বেশি ওপরে উঠবে না লিফটটা বেশি ওপরে উঠবে? তার কারণ হচ্ছে তোমার পাথরটা লিফটের ফ্লোরের ওপরে এসে পড়ে যাচ্ছে। তাহলে লিফটটা বেশি উপরে উঠছে না পাথরটা বেশি উপরে উঠছে? কি মনে হয়? দুজনেরই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে। স্টোনের হয়েছে ওয়াইএস আর লিফটের হয়েছে ওয়াইএল। ওয়াইএস এবং ওয়াইএল কি ইকুয়াল? ইকুয়াল নয় তো? না স্যার, আচ্ছা, কে ওয়াই বেশি বলে? কে বেশি? বেশি, লিফটার বেশি। লিফটার বেশি, লিফটের বেশি, তাই তো? হ্যাঁ। তাহলে হ্যাঁ কি স্যার। আমি এরকম কি লিখতে পারি যে লাইক ওয়াইএল ইজ ইকুয়াল টু ওয়াইএস প্লাস এইচ? এরকম কি আমি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি? একটু ভেবে বলো তো। হ্যাঁ স্যার স্যার। এটা ঠিক বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা ঠিক বুঝলাম না যে আমরা ওটা কেন ওয়াই এল প্লাস এইচ লিখতে পারি। আচ্ছা, সেটা তোমাকে বুঝতে হবে না, তুমি আমাকে বলো যে ওয়াইএল এবং ওয়াইএস ইকুয়াল কিনা। স্যার ওয়াইএল ইকুয়াল নয়, এটা কি কনভিন্স যে ইকুয়াল নয়?
হ্যাঁ, কনভিন্স কেন ইকুয়াল নয়? লিফটটা বেশি তাড়াতাড়ি ওপরে বেশি হাইট কভার করবে দেন এই অবজেক্ট। মনে করো তুমি তোমার হাতে করে একটা বলকে উঁচুতে ছুঁড়ে দিলে, কেমন? ভালো করে শোনো কি বলছি, একটা বলকে ওপরে ছুঁড়ে দিলে তুমি হাতে করে। এবার বলটা ওপরে উঠে নামছে, আর তুমি কি করলে এর পরের বারে তোমার হাতটাকে একটু ওপরে তুলে নিলে, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো তোমার ডিসপ্লেসমেন্ট এইটুকু হলো, তাই তো? হ্যাঁ, তোমার ডিসপ্লেসমেন্ট এইটুকু হলো, আর বলের ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? বলের ডিসপ্লেসমেন্টও কিন্তু এতটুকুই হলো, কারণ আলটিমেটলি বলটা তো তোমার হাতে এসছে। বলটা বেশি ওপরে উঠে তারপর আলটিমেটলি তো তোমার হাতে ফিরে এসছে। তাহলে বলের ডিসপ্লেসমেন্ট এবং তোমার হাতের ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই ইকুয়াল হয়েছে, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা এইবার এখানে কি হয়েছে দেখো, মনে করো 0.1 থেকে ড্রপ করা হয়েছে আর এসে পড়েছে 0.2-তে, ঠিক আছে? তাহলে তুমি একটুখানি ভেবে দেখো যে লিফটের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই বলের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হয়েছে। তা যদি না হতো, যদি দুটো ইকুয়াল হতো, তাহলে কি হতো? দুটো ইকুয়াল হলে তাহলে বলটা তো আর নিচে নামতো না। বলের ডিসপ্লেসমেন্ট এবং লিফটের ডিসপ্লেসমেন্ট যদি ইকুয়াল হতো, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দুজনে যদি ইকুয়াল হতো, তাহলে কি বলটা নিচে পড়তো লিফটের ফ্লোরে? পড়তো না তো। তার মানে বলটার যতটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে তার থেকে লিফটের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা খানিকটা বেশি হয়েছে, তাই না? সেই জন্য তো বলটা লিফটের উপর পড়ে গেছে। তাহলে সেটা কতটা এক্সট্রা হয়েছে? এইটুকু এক্সট্রা হয়েছে। এটা কি বুঝছো নাকি না অসুবিধা হচ্ছে? হুম, আবার বলছি, ভালো করে শোন। যদি বলের ডিসপ্লেসমেন্ট এবং লিফটের, যদি তোমার স্টোনের ডিসপ্লেসমেন্ট এবং লিফটের ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হতো, তাহলে এই এক্সট্রা হাইটটা কি করে কভার আপ হতো? হতো না তো। তাহলে বলের পজিশনটা লিফটের রেসপেক্টে তো পাল্টাতো না যদি ওয়াইএল ইকুয়াল টু ওয়াইএস হতো। ফলো করতে পারছো? ওয়াইএল ইকুয়াল টু ওয়াইএস হলে বলের পজিশন, স্টোনের পজিশনটা লিফটের রেসপেক্টে পাল্টাতো না ওয়াইএস ইকুয়াল টু ওয়াইএল। কিন্তু কি হয়েছে, যেটা হয়েছে যে স্টোনের পজিশনটা পাল্টে গেছে লিফটের রেসপেক্টে। তার মানে লিফটটা যতটা উপরে গেছে সেটা বল যতটা উপরে গেছে তার থেকে বেশি। সেই জন্য লিফটের ফ্লোরটা বলকে টাচ করে গেছে। বুঝতে পারছো কি বলছে? এবার বুঝলে কি নাকি না? একটু হ্যাঁ ভিজুয়ালাইজ স্যার, করতে পারছো? স্যার বুঝেছি। তাহলে এবার সব ভ্যালুস গুলো বসিয়ে দাও। ওয়াইএল টা কত? ইউ নট ইন্টু টি। আর ওয়াইএস টা কত? ওয়াইএস টা কত? ইউ নট টি মাইনাস হাফ ডিটি স্কোয়ার, তার সঙ্গে এইচ অ্যাড করে দাও, ইউ নট টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি আগের ইকুয়েশনটাই চলে এলো, দেখো এইচ ইকুয়াল টু হাফ ডিটি স্কোয়ার। আগের ইকুয়েশনটাই চলে এলো না?
আচ্ছা এবারে শোনো, এবার তাহলে চলে আসা যাক 4 নম্বর কোয়েশ্চেনে। হ্যাঁ, 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসা যাক। 4 নম্বর কোয়েশ্চেনটা মেবি তোমাদের হয়তো একটু কঠিন লাগলেও লাগতে পারে। দেখো, এই স্ট্রিং এ যা টেনশন, এই স্ট্রিংও একই টেনশন, তাই তো? আর এই নিচের দিকের ফোর্স কত? mg। তাহলে যদি ইকুইলিব্রিয়াম থাকে তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম থাকলে কি হবে? অ্যাট ইকুইলিব্রিয়াম 2t ইকুয়াল টু mg। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম t ইজ ইকুয়াল টু mg/2। এটা অ্যাট ইকুইলিব্রিয়াম, ঠিক তো? তাহলে এইদিকে ইকুইলিব্রিয়াম রাখতে গেলে এই দিকের ফোর্স কত? অ্যাট ইকুইলিব্রিয়াম F ইজ ইকুয়াল টু t, তাই তো? t ফোর্সে এখানে টানলে এখানেও t হবে, এখানেও t হবে, তাহলে 2t ইজ ইকুয়াল টু mg অ্যাট ইকুইলিব্রিয়াম। কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকলে কি এটা উঠবে? ইকুইলিব্রিয়ামে থাকলে উঠবে না, তাই তো? তার মানে এই যে অ্যাপ্লাইড ফোর্স, এই অ্যাপ্লাইড ফোর্সটা স্লাইটলি গ্রেটার দেন mg হলেও হবে। এটা এটা তোমার স্লাইটলি গ্রেটার দেন mg হলেও চলবে। বুঝতে পেরেছো? সামান্য mg থেকে বড় হতে হবে। আচ্ছা, এটা একটা পয়েন্ট যে অ্যাপ্লাইড ফোর্স মাস্ট বি স্লাইটলি গ্রেটার দেন mg। তার মানে অ্যাপ্লাইড ফোর্সটা mg থেকে বড় হবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি যদি স্মল এমটাকে এই সাইড অব্দি লিফট করানোর চেষ্টা করি, তাহলে এই পয়েন্ট পিটাকে কতটা নামাতে হবে? কি মনে হয়, দুটো কি ইকুয়াল হবে? আমি যদি স্মল এমটাকে এই সাইডে লিফট করাই, তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স এটা কতটা নামবে? একটু ভালো করে খেয়াল করে দেখো। এইটা একটুখানি অন্য রকমের একটা কোয়েশ্চেন, এটা অন্য রকমের কোয়েশ্চেন, ভালো করে খেয়াল করে দেখো। এই যে পুলিটা, এই পুলিটার স্পেশালিটি হচ্ছে এটা একটা মুভেবল পুলি। এটা কেমন পুলি? মুভেবল পুলি। আর এটা কেমন পুলি? এটা ফিক্সড। আর এটা কেমন? এটা মুভেবল পুলি। মুভেবল পুলি। এবার মুভেবল পুলির জন্য যে ঘটনাটা ঘটে একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে এই পার্টগুলো সব রিমুভ করে দিচ্ছি। মনে করো যে এই পুলিটা এখন এরম একটা জায়গাতে চলে গেছে, কারণ ব্লকটাকে তুললে কি হবে? ব্লকটাকে তুললে পুলিটাও উপরে উঠবে। তাহলে কতটা উঠেছে? এটা এইচ উঠেছে, হ্যাঁ? তাহলে এইদিকেও এটা এইচ উঠেছে, মানে দুদিকেই স্ট্রিংটা লুজ হয়েছে। আমার কথাটা বুঝতে পারছো কি বলছি? যে এটা যদি ব্লকটা, এই পুলিটা যদি এই সাইডে লিফটেড হয়ে যায়, তাহলে এইদিকে স্ট্রিংটার অবস্থা আর এইদিকে স্ট্রিংটার অবস্থা কি হবে? দুদিক থেকে এইচ এইচ করে স্ট্রিং লুজ হবে। দুদিক থেকে এইচ এইচ করে স্ট্রিং লুজ হলে এইখানে স্ট্রিংটা কতটা নেমে আসবে? 2h যেটা রাইট, তাহলে এটা 2h নেমে আসবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? কারণ এইদিকে স্ট্রিংটা তো কি হবে, বাঁ দিক থেকে টেনেছি তো, বাঁ দিক থেকে টানলে কি হয়েছে? পুলিটা উপরে উঠে গেছে। তাহলে পুলিটার লেফট সাইডেও স্ট্রিং আছে, রাইট সাইডেও স্ট্রিং আছে। তাহলে সেই স্ট্রিংটার কি অবস্থা হবে? সেই স্ট্রিংটা তো লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে সেটা বাঁ দিকের পার্টে নেমে যাবে। কতটা নেমে যাবে? 2h নেমে যাবে। তাহলে মুভেবল পুলির ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ফিক্সড পুলির ক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটে না। এবং ফিক্সড পুলির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ধরো এইদিকে একটা তোমার মাস আছে, আর তুমি এই দিক থেকে ফোর্স দিয়ে টানছো। তাহলে এই মাসটা যদি তোমার এইচ হাইটে লিফটেড হয়ে যায়, তাহলে এই পয়েন্টটা কতটা হাইট নেমে আসবে?
এটা এই সাইড নেমে আছে, কিন্তু মুভেবল পুলির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তেমন নয়। সেই জন্য যখনই তুমি মুভেবল পুলি দেখবে তখন তুমি সচেতন হয়ে যাবে। সচেতন মানে বোঝো তো? হ্যাঁ, কি সচেতন মানে কি? হ্যাঁ, স্যার আমি বুঝতে পারলেন কি করে যেটা মুভেবল পুলি হবে? হ্যাঁ, মুভেবল পুলি দেখে বুঝবে কি করে? হ্যাঁ স্যার। তোমার ফিক্সড পুলি হলে এই যে পয়েন্ট অফ সাসপেনশনটা যেটা দেখছো, এই জায়গাটা ফিক্সড থাকবে, একটা ফিক্সড পয়েন্ট অফ সাসপেনশন থাকবে। আর মুভেবল পুলি হলে ফিক্সড পয়েন্ট অফ সাসপেনশন থাকছে না। বুঝতে পারলেন? স্যার বলো। স্যার যদি ওই সেকেন্ড কেসে মুভেবল পুলির জায়গায় আরেকটা ফিক্সড পুলি হতো তাহলে কত হাইট নামতো? তাতে একই হতো, কোনো তফাৎ হতো না, মানে ওই যতটা উঠছে ততটাই নামতো। ঠিক আছে। তো আমি তোমাদের এরকম আরেকটা কোশ্চেন দিয়ে রাখছি, হ্যাঁ, এই মুভেবল পুলিওয়ালা আরেকটা দিয়ে রাখছি, যাতে তোমরা খানিকটা ভাবো। আর তাহলে আমাকে বল, সচেতন মানে কি? সচেতন মানে হচ্ছে সচেতন। স মানে কি? নিজে। স মানে কি? নিজের। আর চেতন মানে কি? নিজের চেতনা। হ্যাঁ, মানে নিজের চেতনা জাগবে, সচেতন। সেটা খুব কঠিন কাজ, বুঝলি তো? হ্যাঁ, চেহারাটা অনেক বদলে গেছে। এক সেকেন্ড না, এখানে দুটো পুলি দিয়ে দিলাম, কেমন? 4H। ধরো এখানে একটা 4 কেজি অবজেক্ট আছে, কেমন? মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করে, এফ মিনিমাম কত হলে 4 কেজি কে লিফট করা যাবে? হ্যাঁ, এফটা মিনিমাম কত হলে 4 কেজি কে লিফট করা যাবে? হ্যাঁ, জিকে 10 ধরো। এফটা মিনিমাম কত হলে এটা লিফট করা যাবে? আর যদি আমরা এটাকে 1 মিটার লিফট করি, যদি আমরা এটাকে 1 মিটার লিফট করি, তাহলে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স এটা তাহলে কতটা নিচে নামবে? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স কতটা নিচে নামবে? বুঝতে পারলে? এটা একটু ভেবে করে রাখবেন, হ্যাঁ। এইগুলো নর্মালি ক্লাস 11-এ পড়ানো হয়, কিন্তু এখন যদি একটুখানি করে রাখতে পারো বেশ মজা হবে।
এইচটা বার করতে হবে তো এই কোশ্চেনে? হ্যাঁ, মানে 4 কেজি ব্লকটাকে 1 মিটার লিফট করতে গেলে তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সকে কত নিচে নামাতে হবে? বুঝতে পারলে? বুঝলে তো? এইগুলো একটু ধৈর্য ধরে করো, হ্যাঁ হ্যাঁ, স্যার। এগুলো ঠিক তোমার 9-এর সিলেবাসে নেই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা যদি এখন ক্লাস 9-এ একবার বুঝে নিতে পারো তাহলে দারুণ ব্যাপার হবে। তাহলে ক্লাস 11-এ খানিকটা সুবিধা হবে। বলো কত? আচ্ছা, সে দেখা যাবে। হ্যাঁ, 10। আর করে করে এটা গ্রুপে পাঠাবে, হ্যাঁ, আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠিও না। ইন্ডিভিজুয়ালি পাঠালে যেটা হবে আমি আর খুঁজে পাবো না, প্রয়োজন নেই। কারণ সারাদিনে 40-50টা করে মেসেজ ঢোকে, বুঝলে তো, মাঝে মাঝে তার চেয়েও বেশি ঢোকে। তো সেই জন্য আমাকে পাঠালে গ্রুপে পাঠিও, তাহলে কি হবে আমি দেখতে পাবো কারা কারা পাঠিয়েছে। স্যার কোয়েশ্চেন নাম্বার এই 4 এরটা কি করে করব, এই ফোর্সটা কি করে বার করব? কি ফোর্স? কোয়েশ্চেন নাম্বার 4 মানে আপনি যেটা দিয়েছিলেন। নাম্বার 4 তো আমরা ডিসকাশন করলাম, কোথায় ছিলি? না স্যার, আপনি তো হাইট ডিসকাশন করলেন যে কতটা হাইট নামবে। না না, ফোর্সও বলেছি, ফোর্সও বলেছি। এটা হয়ে গেছে তো লেখা? এটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে বলেছিলাম, দেখ, দেখতে পাচ্ছিস? এই যে নিচে এমজি, ওপরে একটা টি আর একটা টি, 2T। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে 2T ইকুয়াল টু এমজি। আর এইটা যদি টি হয় তাহলে এই দিক থেকে ঘুরে এসে এই দিকটাও টি, এই দিকটাও টি, মানে টি মানে এফ। তার মানে টি ফোর্স দিয়ে টানলে ইকুইলিব্রিয়ামে থাকবে। তো সেই জন্যে কি করতে হবে? লিফট করবার জন্য ফোর্সটাকে, লিফট করবার জন্য আমাদের কি করতে হবে? লিফট করবার জন্য ফোর্স মাস্ট বি গ্রেটার দ্যান mg/2। এই লাস্টবার কি এমজি বলেছিলাম নাকি? এটা mg/2 হবে কিন্তু, হ্যাঁ, লিফট করবার জন্য এফটাকে mg/2 এর থেকে বেশি হতে হবে, মানে লিফট করবার জন্য এফটাকে টি এর থেকে বেশি হতে হবে। হ্যাঁ, স্যার এখানে কোনো পার্টিকুলার ভ্যালু বার করতে পারবো না, বা কোনো ইকুয়েশন যেখান থেকে এফ এর ভ্যালুটার না কাছাকাছি না যেতে? না, এটা তো তোমার ইনইকুয়ালিটি টাইপের, যে এফটা যেন অ্যাটলিস্ট ইকুয়াল টু এমজি হয়। লিফট করতে গেলে মানে এরকম একটা এইরকম একটা কন্ডিশন আছে, বুঝতে পেরেছো? কেন? জাস্ট ঢুকে বেরিয়ে যাবে? না, সেটা বলছেন, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আস। হ্যাঁ, এটা করে রাখিস বাবা, হ্যাঁ। প্রথমটা তাহলে এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু mg/2 হলেই হতো। এবার mg/2 যদি আমি অ্যাপ্লাই করি তাহলে যেটা দেখা যাবে যে ওকে আমি কনস্ট্যান্ট স্পিডে লিফট করতে পারবো। আর mg/2 এর থেকে বেশি ফোর্স হলে দেখা যাবে অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠছে। হ্যাঁ, বুঝতে পারছি কি বলছি? তাই জন্য এরকম একটা ইনইকুয়ালিটি থাকবে, ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? ঠিক আছে, ছাড়ছি তাহলে। এই টাইপের অঙ্কগুলো করো, আর যেটা লাস্টে যেটা দিলাম সেটাকে একটুখানি চেষ্টা করো যদি আজকের মধ্যে পাঠিয়ে দিতে পারো।